আন্তর্জাতিক ক্রিকেটে টিম টাইগার্স কারা? পাকিস্তানের সংবাদ সম্মেলনে এমনই প্রশ্ন সাংবাদিককে করেন শাহিন শাহ আফ্রিদি। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হওয়ার পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাহিন শাহ আফ্রিদিকে টিম টাইগার্স সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এমন ভাব ধরলেন যেন টিম টাইগার নামে কাউকে তিনি চিনেনই না। বাংলাদেশ টিমকে যে টিম টাইগার যা বলে ডাকা হয় এটা যেন তার জানার বাইরে। অথচ শাহিন শাহ আফ্রিদি কিন্তু বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট সহ বিপিএলও খেলেন এবং এই বিষয়টি কিন্তু তিনি অবগত রয়েছেন। তো এই যে বাংলাদেশকে নিয়ে অবহেলা, এর উত্তর কি আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচে দিতে পারবে বাংলাদেশ? গতকাল ভারতের বিরুদ্ধে নানা ধরনের ভুল, অসঙ্গতি, টিম সিলেকশনের যে ভুল হয়েছে তার মাসুল কিন্তু হারের মাধ্যমে দিতে হয়েছে বাংলাদেশকে। যদিও এশিয়া কাপে আসার আগে এমনটাই ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ খুব একটা ম্যাচ জিততে পারবে না বা টপ ফোরে যেতে পারবে না। ভারতের আকাশ চোপড়া কিন্তু বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশ কিন্তু তার পারফর্ম দিয়ে সেটার জবাব দিতে সফল হয়েছে এক কথায়। তবে সুপার ফোরে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো একটি জয় দিয়ে শুরু করা এবং ভারতের বিরুদ্ধে আসলে যতটা ফাইটিং স্কোর করার কথা ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব যেটাকে আসলে ধরা হয়েছে সেটা মূলত লিটন দাসের চোটের কারণে দলে থাকতে না পারাটা সবচেয়ে বড় হারের কারণ হয়েছে। এছাড়াও ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে হারবে এমনটা অনেকে ধারণা ছিল, তবে লড়াই করার যে মানসিকতাটা আসলে ব্যাটিংয়ে সেটা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টিম। তো সবকিছু ছাড়িয়ে এখনো বাংলাদেশে কিন্তু এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যে পথটা সেটা কিন্তু বন্ধ হয়নি, এখনো সেই সুযোগ রয়েছে এবং সেই সুযোগের একমাত্র উপায় হচ্ছে পাকিস্তানকে হারানো। বাংলাদেশের কাছে আর কোনো ধরনের পথ নেই, একটাই পথ, অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে। যদি আমরা পয়েন্ট টেবিল দেখি টপ ফোরের, সেখানে ভারত অলরেডি কোয়ালিফাই করেছে, 2 ম্যাচে 2 জয়, 4 পয়েন্ট প্লাস 1.357 রান রেট নিয়ে তারা পয়েন্ট টেবিলের প্রথমে অবস্থান করছে এবং দ্বিতীয়ত আছে পাকিস্তান। তারা 2 ম্যাচে 1টি জয় 1টি পরাজয় নিয়ে 2 পয়েন্ট প্লাস 0.226 রান রেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ 2 ম্যাচে 1 জয় নিয়ে 1 পরাজয় নিয়ে 2 রান রেটে -0.969 এই রান রেট নিয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে এবং শ্রীলঙ্কা 2 ম্যাচে 2 হার নিয়ে ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে এবং তাদের পরবর্তী ম্যাচ কিন্তু ভারতের সাথে, সেই ম্যাচটিও জয় পাওয়ার কোনো আশা আসলে নেই। যদি হয় তাহলে যদি ভারতের এগেনস্টে শ্রীলঙ্কা জয়ীও হয় তাতেও তারা ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে। তো সবচেয়ে আজকের যে খেলা এটি আসলে নির্ণয় করে দেবে যে পাকিস্তানে ভারতের এগেনস্টে কে খেলবে। তো আমরা পাকিস্তান দলের যদি বর্তমান অবস্থা জানি, বা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান এসেছে সুপার ফোরে, এক হত্যায় বাদ হয়ে যায় অবস্থা। তো সেখান থেকে পাকিস্তান কিন্তু তাদের প্রথম ম্যাচটা কিন্তু এক পেশেই ভারত জিতে নিয়েছে তাদের বিরুদ্ধে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু আবার পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে, তারা ভালো ক্রিকেট খেলেছে। তো বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান কেমন করবে সেটা আসলে ধারণা করাটা টাফ, কেননা বাংলাদেশও কিন্তু ভালো ক্রিকেট খেলছে। যদিও আমরা যেটাকে উইনিং টিম কম্বিনেশন যেটাকে বলি, ভারতের এগেনস্টে যে উইনিং টিম নিয়ে খেলেছে বাংলাদেশ, সেটা নিয়ে খেলার মনে হয় না খুব একটা সুযোগ আছে। পরিবর্তন আনাটা খুবই জরুরি, বিশেষ করে ভারতের এগেনস্টে জাকিরকে ক্যাপ্টেন্সি দেওয়াটা আসলে খুব বিতর্ক তৈরি করেছে যে কিভাবে জাকির ক্যাপ্টেন্সি পেতে পারে এবং তার পারফরমেন্স এশিয়া কাপে খুবই বাজে বলা যায় এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সে করে এসেছে। এরপরও সে দলে জায়গা আছে এবং তানজিদ হাসান তামিমকে নিয়ে তো বিতর্কের শেষই নেই। এক কথায় খেলার শুরুতেই দলকে চাপে ফেলানোর যে
গুরুদায়িত্ব সেটা সে তার কাঁধে নিয়েছে এবং খুব সুন্দরভাবে সে সেটা শুরু থেকেই পালন করে যাচ্ছে। প্রথম 1-2 ওভারের মধ্যে নিজের উইকেটটা দিয়ে দলের উপর যে চাপ তৈরি করা সেটা কিন্তু তামিম করে যাচ্ছে এবং এরপরও সে দলে আছে। তো তার দলে থাকাটা বাংলাদেশ দলের জন্য একটা বোঝা হয়ে যাবে যদি ভালো করতে না পারে। তবে তাকে চেঞ্জ করাটা আমার মানে ক্রিকেটাররা যারা দেখেন তারা সবাই জানেন যে তামিমকে চেঞ্জ করাটা ওই জায়গায় পারভেজ ইমনকে ব্যাটিংয়ে আনা যায় কিনা এই বিষয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। যদি আজকে আমাদের যেহেতু বাংলাদেশ টিমের জয় ব্যতীত বিকল্প কোনো পদ্ধতি নেই, না কোনো রান রেট ইস্যু, না কোনো কিছু, এক কথা এক জয় পেলেই ফাইনালে বাংলাদেশ। তো জয়ের যেহেতু বিকল্প নেই, বাংলাদেশের টিমে কয়েকটি চেঞ্জ আনতে হবে এবং সবচেয়ে বড় কথা এখানে যে লিটন দাস কি খেলতে পারবেন। লিটন দাস যদি আজকের ম্যাচে খেলতে পারে তাহলে তো কোনো কথাই নেই। যদি লিটন দাস না পারে তাহলে আবারও কি সেই জাকিরের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আবারও ধাক্কা খাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কারণ গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিন্তু খুবই খুবই বাজে পারফরমেন্স করেছে এক সাইফ হাসান ব্যতীত। মিডল অর্ডার কিন্তু যে ধরনের ব্যাটিং কালকে প্রদর্শন করেছে তাতে কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে 150 রানের নিচে আটকে না রাখতে পারে তাহলে ফাইনালের আশা আসলে কতটুকু করা যাবে এটা খুবই চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। তবে সব মন মিলিয়ে ভালো খেলতে হবে, একজন নয়। আসলে গত ম্যাচ আমাদের ইজিপ্টটা শিখেছে টিম কম্বিনেশন, অর্থাৎ সবাই যদি ভালো না খেলে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। গতকাল আমরা ম্যাচটা দেখেছি জাকির হোসেন অভিষেকের কিন্তু যে ক্যাচটা মিস করেছিল, ক্যাচটা টাফ ছিল, কিন্তু এই সুযোগকেই তো কাজে লাগাতে পারলে আসলে জয় সম্ভব। তো সেখানে অভিষেকের ক্যাচ ছেড়ে দেওয়ার পর কিন্তু বাংলাদেশ যে ধাক্কাটা খেয়েছে অভিষেকের মাধ্যমে সেটা কিন্তু বাংলাদেশ আর উঠতে পারেনি। তো এমন ভুল আসলে আজকে করার কিন্তু কোনো সুযোগ নেই। পাকিস্তানের এগেনস্টে ভুল করার সুযোগ নেই। যদি ভুল করে বাংলাদেশ কোনো কিছুতে সেক্ষেত্রে কিন্তু এর মাসুল কিন্তু গুনতে হবে, অর্থাৎ এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হবে শ্রীলঙ্কার মতোই। তো যদি ছিটকে যেতে না চায় সেক্ষেত্রে প্রথমেই যেটা বাংলাদেশকে করতে হবে সেটা হলো টিম বাছাই, অর্থাৎ সঠিক একাদশকে বাছাই করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাসকিনকে ফিরিয়ে আনার কিন্তু বিকল্প নেই। পাকিস্তানের বিরুদ্ধে তাসকিন বরাবরই ভালো খেলে এবং লিটন দাসের জন্য সর্বশেষ সময় পর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করতে হবে। যদি লিটন দাসকে খেলানো সম্ভব হয় অবশ্যই তাকে খেলাতে হবে এবং জাকিরের পরিবর্তে যদি লিটন খেলতে না পারে সেক্ষেত্রে আমরা তো জাকির হোসেনকে ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে নুরুল হাসান সোহানের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে। তার ব্যাটিংটা আসলে অনেকেরই পছন্দ হয়নি না, ব্যাটিং এর ধরনটা, কিন্তু তাই বলে তিনি কিন্তু খারাপ খেলেন এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু একবার সুযোগ পেয়েছিলেন এবং তার ব্যাটিং স্কিলটা তিনি দেখিয়েছেন। এবং জাকির থেকে আমার মনে হয় যে নুরুল হাসান সোহানের উপর আস্থা রাখাটা সবচেয়ে বেশি ভালো হবে। এবং লিটন দাস যদি খেলতে পারানো শেষ অবধি সেক্ষেত্রেও জাকিরের বদলে সোহানকে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে বলে মনে হচ্ছে। তো সব মিলিয়ে আমার কিছু পরিবর্তন আনা প্রয়োজন। যদি জয় পেতে হয় তাহলে ভালো খেলার কোনো বিকল্প নেই এবং মোট কথা বাংলাদেশ যেমনই খেলুক, টিম যেমনই নেক, লিটন খেলতে পারুক বা না পারুক, পুরো টিমকে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে এবং জয় নিয়ে আনতেই হবে। যদি তারা এশিয়ার মধ্যে নিজেদেরকে দ্বিতীয় প্রভাবশালী দল অর্থাৎ বিবেচনা করতে চায়, অর্থাৎ আমরা দেখেছি ইন্ডিয়ার আকাশ চোপড়া কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা, আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় পরাশক্তি দল ইন্ডিয়ার পরে, কিন্তু সেটা তার
ভুল প্রমাণিত অলরেডি হয়েছে, এবং বাংলাদেশ যদি সে স্থানে নিজেদেরকে দেখতে চায় তাহলে আজকে ভালো খেলার কোনো বিকল্প নেই এবং জয়েরও কোনো বিকল্প নেই। তো বাংলাদেশের ভক্ত সমর্থকরা আশা রাখবে যে বাংলাদেশ আজকে খুবই ভালো খেলবে এবং তাদের সর্বোচ্চটা বিলিয়ে দেবে এবং ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখবে। যেমনটা তারা ভারতের বিরুদ্ধে করে সবাইকে হতাশ করেছে, এমন হতাশ আজকে দর্শকদের করবে না। সেই আস্থা রেখে, বাংলাদেশ দলের প্রতি আস্থা রেখেই আমরা আশা করছি যে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আমরা বাংলাদেশকে দেখতে পাবো, এবং সেটা হয়তো আজকে আমরা 8:30টায় খেলা শুরু হবে এবং খেলা শেষ হলে আমরা রেজাল্টের মাধ্যমে আসলে জেনে যাব যে ভারতের বিপক্ষে কে খেলতে যাচ্ছে। তো এখানে আর যদি ফেভারিটের কথা আসে, ফেভারিট কিন্তু বাংলাদেশকেও সরাসরি বলা যায় না, আবার বাংলাদেশকেও বলা যায়, আবার পাকিস্তানকে সরাসরি ফেভারিট বলা যায় না, আবার পাকিস্তানকেও বলা যায়। নিজেদের দিনে দুজনই সেরা, আর দুজন আসলে রাইভেলি হবে এমনটা আশা করা যায়। তবে কন্ডিশন এবং বর্তমান অবস্থায় কিন্তু বাংলাদেশটা কিছুটা এগিয়ে থাকবে। তো আশা করাই যায় যে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে যেতে পারবে। তো ক্রিকেট সংক্রান্ত এই ধরনের সকল সংবাদ পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।